লেখিকা সুপর্ণা ঝাড়। অভিমান। বালিশটা নিয়ে বাইরের ঘরে ঘুমাতে যাচ্ছিল হাবুল। বড় বৌদি একটা চাদর হাতে ধরিয়ে বলল, এটা নিয়ে যাও, ভোরের দিকে ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যাবে। মেজ বৌদি মনে হলো মুখ ভেঙিয়ে সরে গেল। হাবুল জানে ওকে এ বাড়িতে সবাই আড়ালে মুখই ভেঙায়, তাই ও এখন কিছুই গায়ে মাখে না। নিজের দাদারাই দেখতে পারে না তো পরের বাড়ির মেয়ের কাছে আর কি আশা করবে হাবুল। হাবুল মুখার্জি, মুখার্জি বাড়ির কলঙ্ক। অন্তত আত্মীয় পরিজন আর পাড়ার সকলে তো তাই বলে। তবু মা যতদিন বেঁচে ছিলেন তার ছোট ছেলেটিকে দুহাত দিয়ে আগলে রেখেছিলেন। মাঝে মাঝে অভিমান করে হাবুল মাকে বলতো, আমার নাম হাবুল রেখেছ কেন মা? সেই জন্যই তো আমি হ্যাবলা হয়ে গেছি। মা হেসে বলতেন, আমি রাখিনি তো, তোর বাবাই তোর দাদাদের সঙ্গে মিলিয়ে সুবল, বাবুল আর হাবুল রেখেছিল। পড়াশোনাটাও ভালো করে শেষ করলো না হাবুল, অথচ দুই দাদা কত শিক্ষিত, কত জ্ঞানী। ওদের পাশে হাবুলকে পরিচয় দিতে লজ্জা লাগে। বর্দা হাই স্কুলের হেডমাস্টার, সাথে একটা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত, এছাড়াও মন্দির কমিটির প্রধান। আর ছোড়দা কলেজে পড়ান, সাথে বর্দার স্বেচ্ছাসেবী সংস্থাতে সাহায্য করেন। সেখানে হাবুল 3 বারে কোনো রকমে মাধ্যমিক পাশ করে পড়াশোনায় ইতি টেনে বর্তমানে নিপাট বেকার। সারাদিন শুধু দাদাদের অন্ন ধ্বংস করাই তার এখন প্রধান কাজ, আর বাইরে গুলতানি করে বেড়ানো। যদিও হাবুল খুব কম কথা বলে এখন, অবশ্য আরো কিছু কাজ করে, যেমন বৌদিদের ফাই ফরমাস খাটা, আর কিছু ভুল হলেই গালাগাল খাওয়া, পাড়ার কেউ মারা গেলে তাকে দাহ করতে নিয়ে যাওয়া, কারোর অসুখ বিসুখ হলে আগে হাবুলেরই ডাক পড়ে। মোট কথা, ছাই ফেলতে ভাঙা কুলোর মতো হাবুল বাড়ি ও পাড়ার সকলেরই প্রয়োজন মিটিয়ে চলেছে নিঃস্বার্থভাবে। তবু তার নাম কেউ করে না, উল্টে আরো বদনাম শোনা যায়। হাবুল নাকি সব রকমের নেশা করে। মেজদা মাঝে মাঝে চিৎকার করে বদনাম দেয়, তার পকেট থেকে নাকি খুচরো টাকা পয়সা আউট হয়ে যায়। তারা মনে করে সবই এই বেকার হ্যাবলাটারি কাজ। তবু হাবুলের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুধু বড় বৌদি বকলে একটু খারাপ লাগে, কারণ মায়ের মৃত্যুর পরে বড় বৌদিকেই সেই জায়গায় বসিয়েছে হ্যাবলা। তাছাড়া বড় বৌদি অনেক আগে বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে। হাবুল তখন একবারও মাধ্যমিক দেয়নি, আর মেজ বৌদি তো ভীষণ স্বার্থপর। যদিও ওরা 3 ভাই, তাই হিসেব মতো ছোড়দা ছোট বৌদি বলার কথা, কিন্তু বাড়ির পুরনো কাজের লোকেরা বর্দা, মেজদা আর হাবুলকে ছোড়দা বলায় হাবুলও ছোড়দাকে মেজদাই বলে। দুই দাদার মধ্যে খুব মিল, দুজনে একসঙ্গে সব সলা পরামর্শ করে কাজ করে। হাবুলের কোনো স্থান হয়নি কোনোদিনই এই দুই দাদার মাঝে। হাবুলেরও অবশ্য খুব অস্বস্তি লাগে দাদাদের সামনে, তাই একটু এড়িয়েই চলতে চায় তাদেরকে। তাছাড়া কত বড় বড় লোক আসে দাদাদের কাছে, সেখানে কি বলে হাবুলের পরিচয় দেবে ওরা? তাই ওদের সাথে হাবুল সবসময় দূরত্ব রেখেই চলে। শুধু প্রয়োজন পড়লে ওরাই হাবুলের খোঁজ করে। যেমন আজ গোয়ালা দুধ দিয়ে যায়নি বলে বড় বৌদি সন্ধেবেলা হাবুলকেই প্যাকেটের দুধ আনতে দোকানে পাঠালো। বৈঠকখানার ঘরে দুই দাদা খুব গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা করছিল। হাবুল তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এত গম্ভীর বিষয় নিয়ে তার কাজ কি? এই তো বেশ খাচ্ছে দাচ্ছে, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে দিব্যি দিনগুলি পার করে যাচ্ছে। মা বেঁচে থাকতে অবশ্য দাদাদেরকে বলেছিল ওর জন্য একটু ভাবতে, একটা দোকান টোকান করে দিতে। হাবুলেরও আর নিজে থেকে সাহস হয়নি কিছু করার। তাছাড়া মান্নি গন্নি দাদাদের সম্মানে লাগবে না? তাদের ভাই দোকানদার, বেকার, তবু যেন ভালো, সবাইকে বলতে পারে এই চাকরির চেষ্টায় আছে। তাছাড়া ব্যস্ত দাদাদের সংসারে সর্বক্ষণের একজন এইরকম কাজের লোকও প্রয়োজন ছিল। খুব ব্যস্ততার সাথে হাবুল ঘর থেকে বের হচ্ছিল। মেজদা ডাকলো, এই হাবুল, এদিকে শুনে যা, দরকারি কথা আছে। অনিচ্ছা সত্ত্বেও হাবুল ভেতরে এলো। বর্দা ফিসফিস করে মেজদাকে বলল, এর মধ্যে আবার ওকে জড়াচ্ছিস কেন? না, আমি অন্য একটি প্রয়োজনে ওকে ডাকছি। তারপর মেজদা বলল, আমার শাশুড়ি মাকে মুম্বাই নিয়ে যেতে হবে তোকে, বুঝলি? বলে হাবুলের মুখের দিকে তাকালো। আমি মুম্বাই নিয়ে যাব? কেন? হাবুল বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলো মেজদাকে। হ্যাঁ, তুই পারবি না?
তাছাড়া তোকে তো কিছুই করতে হবে না, ট্রেনে শুধু সাথে যাবি আর চেক আপের কটা দিন ওখানে থেকে আবার ওনাকে নিয়ে ফিরে আসবি। আমার শালা ওখানে সব ব্যবস্থা করেই রাখবে, আর ট্রিটমেন্টের সময় ওখানেই থাকবে। কিন্তু কিন্তু আবার কি রে? কোন রাজকার্যটা করবে শুনি? ওই তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াবে। কোনো কিন্তু শুনতে চাই না, তোকেই যেতে হবে ব্যাস। আমার অত সময় নেই, তাই বাধ্য হয়ে তোকে যেতে বলছি। হাবুল বলে, কবে যেতে হবে? ডাক্তার বলেছে বেশি দেরি করা যাবে না, এই মাসের শেষের দিকেই পাঠিয়ে দেব। তৈরি থাকিস, এখন যা। হাবুল বলতে যাচ্ছিল এ মাসের শেষের দিকে একটা ইন্টারভিউ আছে বন্ধুর মামার অফিসে। চাকরিটা হলেও হতে পারে, কিন্তু দাদারা বিরক্ত হবে বা রেগেও যেতে পারে ভেবে সে কিছুই বলল না, চুপচাপ উঠে চলে গেল। হাবুল চলে যেতেই বরদা মেজদাকে বলল, কি হয়েছে তোর শাশুড়ির? ডাক্তার বলছে ব্লাড ক্যান্সার, তবে ফার্স্ট স্টেজ। ভালো জায়গা ট্রিটমেন্ট হলে মনে হয় সেরে যাবে। বরদা বলল, কি দিনকাল এলো, বেশিরভাগ মানুষেরই শেষ কালেই অসুখে ধরছে। যাক, তাড়াতাড়ি সেরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তারপর বলল, একবার কি আমাদের এই বিষয় নিয়ে হাবুলের সঙ্গে কথা বলা উচিত? কি বলিস তুই? মেজদা তাচ্ছিল্যের সঙ্গে বলল, ধুর, ও কি বুঝবে, আর আমাদের ওপরে ও বলবেই বাকি। না, তবু এ সম্পত্তিতে ওরও তো হক আছে। আফটার অল এটা তো পৈতৃক সম্পত্তি, ওরও তো সই লাগবে। তো আমরা তো আর বেঁচে খাচ্ছি না, একটা ভালো কাজেই লাগছে। বরদা একটু চিন্তিত মুখে অন্যমনস্ক হয়ে বলল, এই স্বার্থে ভরা পৃথিবীতে মানুষ যে কতখানি স্বার্থপর জীবনের উপলব্ধি দিয়ে হাবু তা পদে পদে টের পাচ্ছে। যে মেজদার শাশুড়ি কোনোদিন হাবুলের সঙ্গে ভদ্রভাবে কথা পর্যন্ত বলেননি, আজ হাবুলের ভরসাতেই তাকে এতখানি পথ পাড়ি দিতে হলো। মানুষকে এতটাও অহংকার করতে হয় না যে নিজের ছায়ার কাছেই জবাবদিহি করতে লজ্জা লাগে। কদিন আগে মেজদার ছেলের জন্মদিনে এসেছিলেন উনি, চাকরের মতো হাবুলকে অর্ডার দিচ্ছিলেন, আর আজ নিজের স্বার্থে বাবা বাবা করে কথা বলছেন। মুম্বাইয়ে পৌঁছে হাবুল বিপদেই পড়ল। একে প্রথমবার এসেছে, তাই সাথে আবার অসুস্থ একজন বৃদ্ধা মহিলা, তার উপরে ভাষারও একটা সমস্যা হচ্ছে। মেজদার শালাবাবুও তখনও পুনে থেকে এসে পৌঁছাননি। স্বল্প শিক্ষিত হাবুল হসপিটালে গিয়ে খুব ঘাবড়ে গেল। মাসিমাকে নিয়ে ওয়েটিং রুমে বসেছিল হাবুল। কিভাবে কি করতে হয় কিছুই জানে না। মেজদাটা যে কি বিপদে ফেললো। রিসেপশনিস্ট মেয়েটি অনেকক্ষণ ধরে হাবুলকে লক্ষ্য করছিল, তারপর কাছে ডাকলো। হাবুর মুখে ভাঙা ভাঙা হিন্দি শুনে বুঝতে পারলো এ বাঙালি। হাবুলের ভাগ্য ভালো, মেয়েটিও বাঙালি, কলকাতায় বাড়ি, কিন্তু এখানে সেটেল হয়ে আছে। তাই সে যাত্রায় হাবুল রক্ষা পেল, নয়তো অকারণে দাদার কাছে ঝাড় খেতে হতো। তাছাড়া অসুস্থ মানুষটি নিয়ে কতক্ষণই বা বসে থাকতো। মেয়েটি ডাক্তারের সঙ্গে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিল। তারপর হাবুলকে কাছে ডেকে বলল, এবারে আপনার মাকে নিয়ে যান। হাবুল বলল, উনি আমার মা নন, উনি আমার দাদার শাশুড়ি। অবাক হয়ে মেয়েটি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হয়তো ভাবল, এই ব্যস্ততার পৃথিবীতে নিজের লোকেরই সময় হয় না, তাতে দাদার শাশুড়ির জন্য এতটা সময় বের করে এসেছে। এরপর মাঝে মাঝে কেমো দিতে নিয়ে যেতে হলো মাসিমাকে। এর মাঝে একদিন একবেলার জন্য ওনার ছেলে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে গেছেন। মাসিমাও যেন অন্ধের ষষ্ঠীর মতো হাবুলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। তিনি এখন পুরোপুরি হাবুলের ওপর নির্ভরশীল। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। রিসেপশনিস্ট মেয়েটির সঙ্গে হাবুলের বেশ ভাব হয়েছে। আসলে বিদেশে এসে মাতৃভাষার মানুষকে বড্ড আপনার লাগে, তাই হয়তো। এমনিতে হাবুল মেয়েদেরকে এড়িয়েই চলতো, কিন্তু এখন বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলে। একদিন মেয়েটি হাসপাতালে না এলে যেন অথই জলে পড়ে যায় হাবুল। এদিকে দাদারা পাঠিয়েই খালাস, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, ভালো করে খোঁজ পর্যন্ত নেয় না। মাসিমাও কত দুঃখ করলেন। একমাত্র ছেলের বৌমা মুম্বাইয়ের এত কাছে থেকেও একবার শাশুড়ির সঙ্গে দেখা করতে পর্যন্ত এলো না। অফিস থেকে নাকি ছুটি পায় না, সবাই খুব ব্যস্ত। 3 মাস বাদে মাসিমাকে মোটামুটি সুস্থ করে নিয়ে হাবুল ঘরে ফিরল। শুধু কেমোর ধকলে মাসিমা একটু রোগা হয়ে গেছেন, চুলটাও পাতলা হয়ে গেছে। বাড়ি ফিরে হাবুল দেখলো তাদের সামনের প্লটটাতে বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে। সবকিছু যেন বদলে গেছে। বড় বৌদিকে জিজ্ঞেস করায় উনি বললেন, দাদারা এনজিওটাকে এখানে তুলে নিয়ে আসছে। হাবুল কিছুই বলল না। ওই জায়গাটার সামনের দিকটাতে একটা দোকান করে দিতে বলেছিল মা। তখন দাদারা গ্রাহ্যই করেনি। সেসব কথা ভেবে হাবুলের মন খারাপ হয়ে যায়।
বৌদি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বলল, তোমার দাদাদের সঙ্গে কথা বলতে পারো তো হাবু? হাবুল মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সামনের ওই বিশাল প্লটটাতে হাবু কত রকমের গাছপালা লাগিয়েছিল। গাছ ভীষণ ভালোবাসে সে, মাও গাছ খুব পছন্দ করত। ওই বাগানটার মধ্যে হাবু যেন তার মাকে খুঁজে পেত। জানলা দিয়ে সেদিকে তাকিয়ে হাবুর চোখে জল চলে এলো। একটাও গাছ নেই, চারিদিকে কংক্রিটের জঙ্গল। মেজ বৌদির মাকে এ বাড়িতে এনে তুলেছে হাবু। কখন উনি পায়ে পায়ে এ ঘরে এসে দাঁড়িয়েছেন। সেদিকে হাবুর চোখ পড়তেই হাবু বলল, কিছু বলবেন মাসিমা? মাসিমা বললেন, তোমার কি মন খারাপ বাবা? না তো, বলুন কি বলবেন, হাবু বলল। তারপর উনি ওনার ওষুধগুলি বুঝে নিয়ে গেলেন। যদিও মেজ বৌদিরই এসে সব বুঝে নেওয়ার কথা ছিল, তবু উনি নিজে না এসে অসুস্থ মানুষটাকে পাঠিয়েছেন। আবার হাবুলের মন খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে, সে কি এতটাই তুচ্ছ যে তার সঙ্গে কোনো প্রয়োজনীয় কথাটাও আলোচনা করা যায় না। মুম্বাই থেকে ফিরে এখানে যেন মনটা বসতেই চাইছে না হাবুলের। তাছাড়া কার জন্য মন বসবে? বর্দার ছেলেটা কাকাই কাকাই করতো। হাবুল ওকে স্কুলে দিয়ে আসতো প্রতিদিন। ও এখন বাসে করে যাতায়াত করে। এসে থেকে একবারও কাকাইয়ের কাছে ছুটে আসেনি। এই কদিনে সবাই যেন কেমন বদলে গেছে। রিসেপশনিস্ট মেয়েটির নাম ছিল তিয়াশা। যদিও ওর সম্পর্কে কিছুই জানা হয়নি, তবু একজন চেনা মানুষ তো আছে ওই বিদেশ বিভুঁইয়ে। ওকে যদি বলে একটা কাজ জোগাড় হয়, ও কি তাকে সাহায্য করবে না? না, এখানে আর একদম ভালো লাগছে না। কি আছে এখানে? বাইরে বেরোনোর রাস্তাটা তো চেনাই হয়ে গেল। এবারে একটু সাহস করে বেরিয়ে পড়তে পারলেই হলো। একটা পেট ঠিক চলে যাবে। এইসব আকাশ পাতাল ভাবতে থাকে হাবুল। এসে থেকে হাবুল একবারও নিজের ঘর থেকে বের হয়নি। শরীর মন দুটোই যেন ক্লান্ত, বিধ্বস্ত। কিছুই ভালো লাগছে না তার। মানুষের মনটাই বুঝি এরকম। একবার বাইরে নেশা লেগে গেলে কিছুতেই তাকে বাগে আনা যায় না। তাই তো কোথাও বেড়াতে বেরোলেই আমাদের মনটা শুধু বেড়ানোর নেশাতেই মেতে ওঠে। চঞ্চল মনটা ঘরের চার দেওয়ালে থিতু হতে অনেকটা সময় নেয়। একটি ট্যুর শেষ হতে না হতেই দ্বিতীয় ট্যুরের জন্য ছক কষতে বসে যাই। বড় বৌদি খাবার জন্য ডাকতে এলো হাবুলের ঘরে। উদাস চোখে হাবুল খোলা জানলা দিয়ে সামনের জায়গাটির দিকেই চেয়েছিল। বড় বৌদি পাশে এসে বসলো, বলল, তোমার শরীর খারাপ নাকি হাবু? মা হাবু বলে ডাকতো, এখন শুধু বড় বৌদি তাকে হাবু বলে ডাকে। অপ্রস্তুত হয়ে হাবুল বলল, না তো। তুমি কখন এলে বড় বৌদি? কিছু বলবে আমায়? বড় বৌদি বলল, না, কি আর বলবো, চলো খেতে চলো। আজ ছুটির দিন, মাটন রান্না হয়েছে, সবাই একসঙ্গে বসে খাবে, চলো। দাদাদের মুখোমুখি হতে ইচ্ছে করছিল না হাবুলের, তাই সে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না বৌদি, পরে আমি কিছু খেয়ে নেব। অবাক হয়ে বৌদি ওর দিকে তাকালো। যে ছেলে খাসির মাংস পেলে 2 থালা ভাত খেয়ে নেয়, তার খেতে ইচ্ছে করছে না? তারপর বৌদি কিছু ভেবে বলল, ঠিক আছে, অল্প করে মাংস আর ভাত এই ঘরেই পাঠিয়ে দিচ্ছি। বলে বৌদি চলে যাচ্ছিল। ওদিকে দাদারা খেতে বসেছে, দাঁড়ানোর সময় নেই। হঠাৎ হাবুল বলল, বৌদি, তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? আমি সব শোধ দিয়ে দেব একদিন। বৌদি ফিরে এসে আবার ওর পাশে বসলো। বলল, টাকা ধার? কত টাকা? আর কেনই বা তোমার টাকার প্রয়োজন হলো? আমি মুম্বাই অথবা বাইরে কোথাও চলে যাব বৌদি। অবাক হয়ে বৌদি ওর মুখের দিকে চেয়ে রয়। তারপর সম্বিত ফিরে বলে, ওখানে গিয়ে কি করবে? এখানে থেকেই বা কি করছি বলো তো বৌদি? তাছাড়া ওখানে গিয়ে আমি ঠিক একটা কাজ জুটিয়ে নেব। এ তো খুব ভালো কথা হাবু। আমি তোমার দাদাদের সঙ্গে আলোচনা করি। মাঝপথে থামিয়ে দিয়ে হাবুল বলে, না না বৌদি, তুমি দাদাদেরকে এ বিষয়ে কিছুই বলবে না, আমাকে কথা দাও। কিন্তু ওরা তো জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো? তাছাড়া অত টাকাই বা কোথায় পাবো বলো হাবু? আমি তো চাকরি করি না, নিলে তো তোমার দাদার থেকে নিতে হবে। হাবুল বলল, থাক তাহলে, টাকা দিতে হবে না। বৌদিও আর কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। সত্যি তো, এত টাকার জোগাড় হবে কোথা থেকে? মনে মনে ভাবতে লাগলো হাবুল। সবকিছুই যে দাদাদের হাতে। আবার দাদারা শুনলে হাসাহাসি করতে পারে। সে ছোটবেলা থেকে হাবুলের সব কাজই ওরা হাসাহাসি করে আসছে। আর মেজদা তো জেরায় জেরায় অস্থির করে তুলবে। না, এখন কিছুতেই ওদেরকে বলা যাবে না। বন্ধুদের কাছে চাইবে কি? পরে না হয় শোধ দিয়ে দেবে, কিন্তু ওরাই বা টাকা কোথায় পাবে? সকলেই তো বেকার। এইরকম হাজার চিন্তার জট পাকিয়ে যেতে লাগলো হাবুলের মাথাতে।
অবশেষে একটা নতুন জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল হাবুল। বৌদি নিজের কাছ থেকে 15,000 টাকা দিয়েছিল। হাবুলের একান্ত অনুরোধে কাউকে সে কথা বলেনি বৌদি, কিংবা হয়তো দাদাকে লুকিয়ে বলেছে, হাবুল জানে না। একটা পিঠ ব্যাগে নিজের প্রয়োজনীয় জামা কাপড়, একটা পাম্প বালিশ আর একটা বেড কভার, এই সামান্য জিনিস কয়টি নিয়ে হাবুল বেরিয়ে আসছিল। বৌদি জোর করে খাবারে ভরা একটা টিফিন ক্যারিয়ার আর একটা ছাতা ধরিয়ে দিল হাবুলের হাতে। বেরোনোর সময় মেজো বৌদি কেমন করে যেন তাকাচ্ছিল, মনে হয় কিছু বুঝতে পেরেছে, কিন্তু তবু একবার জিজ্ঞেস করলো না, কোথায় চললে হাবুল? যাগ্গে, ভালোই হলো হাবুলের, আর কাউকে কৈফিয়ত দিতে হলো না। দাদারা নতুন বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ত। একটা বেকার ছেলে কোথায় গেল এলো তা নিয়ে ওদের মাথা ব্যথা করার সময় নেই। কিন্তু মেজো বৌদি এতক্ষণে ঠিক মেজদার কানে কথাটি তুলে দিয়েছে, বাড়িতে ঠিক হুলুস্থুল বেঁধে গেছে, কিংবা কেউ তার কথা উচ্চারণই করেনি। আচ্ছা, বড় বৌদিকে সবাই আবার বকবে না তো? না, বড় বৌদি খুব বুদ্ধিমতী মহিলা, নিজেকে ঠিক বাঁচিয়ে নেবে বকা খাওয়ার হাত থেকে। প্ল্যাটফর্মে এসে হাবুল প্রথমে নিজের ফোনের সিমটা পাল্টে নিল। আসার সময় বৌদি বারবার করে বলেছিল ফোনে সব খবর দিতে, যোগাযোগ রাখতে, কিন্তু বেরোনোর পর দুয়ারে এসে হাবুল বলেছিল, না বৌদি, আমার সঙ্গে যোগাযোগ রেখো না। জীবনে সাফল্য পেলে আমি নিজে থেকেই তোমার সঙ্গে যোগাযোগ করব, আর তোমার টাকাটা সুদে আসলে শোধ করে দেব। বৌদি কপট রাগ দেখিয়ে বলেছিল, এ কেমন কথা বলছো হাবু, কার ওপর তোমার এত অভিমান? হাবুল অস্ফুটে হেসে বলেছিল, আমার নিজের ওপরেই। তারপর আর পিছু ফিরে তাকায়নি সে। নিজের মনের ওপরেই দুর্বলতা ছিল হাবুলের। বাড়িটার দিকে তাকিয়ে ফেললে যদি বাড়িটার মায়ায় আর বেরোতে না পারে। ট্রেনের গতি বাড়তে শুরু করার সাথে সাথেই হাবুলের মনটাও হুহু করে উঠল। নিজের শহর, নিজের পাড়া, নিজের বাড়ি আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক অজানা জীবনের উদ্দেশ্যে পাড়ি দিল সে। জানে না সামনে তার জন্য কি যে অপেক্ষা করে আছে। হয়তো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। আসার আগে বিভ্রান্ত করতে বৌদিকে একটু মিথ্যে কথা বলতে হয়েছে, তার জন্য নিজেরই হাসি পাচ্ছে, আবার খারাপও লাগছে। বলেছে দক্ষিণ ভারতে যাচ্ছি। বন্ধুর এক মামা সত্যি অন্ধ্রপ্রদেশে থাকেন, ওনার কাছেই কাজের খুঁজে যাচ্ছে। সেই মতো করমণ্ডল এক্সপ্রেসের টাইমে দুপুরেই বাড়ি থেকে বের হয়ে এসে রাতের মুম্বাই মেল ধরল সে। বন্ধুকেও তাই বলতে বলেছে, নয়তো ওরা যদি আবার মুম্বাইয়ে হানা দেয়। যদিও হাবুল ভালো করেই জানে কেউই তার খোঁজ করবে না। দাদারা বেঁচে পড়ল, ওদের দুই ভাইয়ের ছক কষা সম্পত্তির একটা ভাগ কমে গেল। ওরা তো কোনোদিন হাবুলকে ওদের ধর্তব্যের মধ্যেই ধরেনি। আবার হঠাৎ করে মায়ের জন্য মনটা খারাপ করতে লাগলো তার। ওই বাড়ির আনাচে কানাচে মায়ের কত স্মৃতি জড়িয়েছিল যে ভুলে যাব মনে করলেও ভোলা কি এতই সহজ? তাহলে তো মানুষের জীবনে কোনো দুঃখই থাকতো না। স্মৃতি যে সকল দুঃখের সার। প্ল্যাটফর্মে একটু আড়ালের জায়গা খুঁজে অনেকক্ষণ বসে থাকলেও খাবার কথা মনেই ছিল না তার। এখন ট্রেন চলতে শুরু করার পর এত রাতে খিদেটা পেটে চাগার দিয়ে উঠতেই মনে পড়ল বৌদির দেওয়া টিফিন ক্যারিয়ারটার কথা। টিফিন বক্স খুলে হাবুর মনটা খুশি হয়ে গেল। হাবুর পছন্দের মাটন কষা, রুটি আর অনেকটা শুকনো মিষ্টি 3টে বক্সে ঠাসা। পরক্ষণেই বৌদির জন্য মন খারাপ করতে লাগলো তার। কে আর এত সুন্দর করে সাজিয়ে খেতে দেবে? এবার থেকে তো নিজের পেটের জোগাড় নিজেকেই করতে হবে। পেট পুড়ে খেয়ে হাবু ঘুমানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে কত রকমের চিন্তা, কোথায় উঠবে, কোথায় যাবে, কিভাবে কাজ খুঁজবে, কিছুই যে জানে না সে। শুধুমাত্র অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, জানে না কি যে অপেক্ষা করছে তার জন্য। মনের সঙ্গে দ্বন্দ্ব করতে করতে অবশেষে প্রায় 1.5 দিন বাদে নামলো মুম্বাইয়ে। এর আগে মেজদার শালাবাবুই সব ব্যবস্থা করে রেখেছিলেন। কে জানে ওই হোটেলটাতে কত টাকা পার ডে। একটা সস্তার হোটেল খুঁজতে হবে, নয়তো এই 15,000 টাকায় কদিন চলবে। কিন্তু ওই হোটেলেরই একজন পরিচিত কর্মচারীর সঙ্গে দেখা হয়ে গেল। সে জোর করে হোটেলেই সস্তায় ঘর দেবে বলে টেনে নিয়ে গেল। ক্লান্ত হাবুল ভাবলো 2-1 দিন ওই পরিচিত জায়গাটাতেই থাকি, তারপর না হয় অবস্থা বুঝে হোটেল পাল্টে নেব। তাছাড়া ওখান থেকে হসপিটালও তো কাছে। পরের দিনই তিয়াশার খোঁজে ছুটল সেখানে। রিসেপশনে অন্য একজন মহিলাকে দেখে ঘাবড়ে গেল হাবু। তারপর কিছুক্ষণ অপেক্ষা করে উঠে গিয়ে তিয়াশার খোঁজ করলো সে। উনি হিন্দিতে বললেন,
তিয়াশা ছুটিতে আছে, কবে জয়েন করবে তিনি জানেন না। ফোন নম্বর চাইলে সেটাও দিলেন না। হাবুল মনে মনে ভাবে, ইস, এটা তো তারই ভুল। এর আগে কেন যে মনে করে ওর ফোন নাম্বারটা নিয়ে নেয়নি। এখন এরা একজন অপরিচিত লোককে এরা ফোন নম্বর দেবেই বা কেন? এখান থেকে শুরু হলো হাবুলের লড়াই। ওই হোটেলটাতেও বলে রেখেছে যদি কোনো লোক লাগে তাকে যেন জানায়, কিন্তু ওরা হোটেলের কাস্টমারকে কাজ দেবে, এ কেমন কথা? তাই গ্রাহ্যই করেনি হাবুর কথা। গত 5 দিন ধরে রোজ সারাটা দিন ওয়েটিং রুমে বসে তিয়াশার জন্য অপেক্ষা করে চলেছে, আর মনে মনে খরচ হয়ে যাওয়া টাকার হিসেব কষছে হাবুল। না, কাজটা ঠিক হচ্ছে না ভেবে হাবুল নিজেই ওই হাসপাতালের সুপারের খোঁজ করতে লাগলো। নিজেই কথা বলবে, এত বড় হাসপাতালে কোথাও না কোথাও হাবুর ঠিক একটা কাজ জুটে যাবে। সেখানেও কিছু সুবিধে করতে পারলো না হাবু। সারাদিন শুধু ঘুরেই মরল। একটা রেফারেন্স ছাড়া একটা ঝাড়ুদারেরও কাজ পাওয়া যায় না। হতাশ হাবু ভাবতে লাগলো সবই তার পোড়া কপাল। ওর জন্য কোথাও কিছুই কি ভালো নেই? হাসপাতালের ওয়েটিং রুমের সামনে একটি সুন্দর গণেশ মূর্তি আছে। আসতে যেতে সকলেই সেই মূর্তিটির সামনে মাথা নোয়ায়। কত মানুষের কত চাওয়া পাওয়া। হাবুল জানে না তাদের সকলের ইচ্ছা পূরণ হয়েছে কিনা। বসে বসে একদৃষ্টে গণেশজির চোখে চোখ রেখে দেখতে লাগলো হাবুল। অশান্ত মনের মাঝে হাজার চিন্তার ঢেউ। না, কারোর কাছে কিছু চাইবে না সে। কেউ তার কোনোই উপকার করতে পারবে না। তার কপালেরই সব দোষ। নয়তো তিয়াশা মেয়েটাই বা কেন ছুটিতে থাকবে? যদিও হাবুল বুঝতে পারছে মেয়েটিও তাকে কোনো সাহায্য করতে পারবে না, তবু একবার দেখা হলে একটু বলে দেখতো কেন যে ছুটি নিয়ে বসে আছে। 3 মাস ধরে এখানে যাতায়াত করেছে, কখনো ওকে ছুটি নিতে তো দেখেনি হাবুল। মনে মনে স্থির করলো ওই ভালো হোটেলটা ছেড়ে বেরিয়ে আসবে। একটা সস্তার হোটেলে উঠতে হবে আপাতত। যদিও মুম্বাই হিসেবে সে বেশ সস্তাতেই ঘরখানা পেয়েছে, তবু বেকার একজন ছেলের প্রতিদিন হোটেল ভাড়া দিয়ে থাকার কোনো মানেই হয় না। এরপর তো খাওয়ার পয়সাও জুটবে না। এই সব 7-5 ভাবছিল বসে বসে। প্রথমে হাবুল লক্ষ্য করেনি একজন মাঝবয়সী ভদ্রমহিলা তাকে ইশারায় কাছে ডাকছেন। পায়ে পায়ে হাবুল তার কাছে গেল। তারপর হাবুলকে পরিষ্কার বাংলায় জিজ্ঞাসা করলেন, সে কি হসপিটালের স্টাফ? হাবুল প্রথমে নিজের সম্পর্কে কিছু না বলে বলল, কেন বলুন তো মাসিমা? ভদ্রমহিলা বললেন, তোমাকে তো রোজই দেখছি, আর তোমাকে স্টাফদের সঙ্গে কথা বলতে দেখছি, তো তাই মনে হলো আর কি। হ্যাঁ বলুন, কি বলবেন? হাবুল বলল, বিদেশ বিভুঁয়ে চিকিৎসা করাতে এসে তোমার মেসোমশাইকে নিয়ে খুব বিপদে পড়ে গেছি বাবা। তুমিও তো বাঙালি, আমাকে একটু সাহায্য করবে বাবা? হঠাৎ করে হাবুলের মাথায় বুদ্ধি খুলে গেল। সে বলল, হ্যাঁ মাসিমা, আপনি ঠিকই ধরেছেন। আমি হাসপাতালেরই একজন, তবে পার্মানেন্ট স্টাফ নই। বাংলা থেকে আসা আপনাদের মতো বয়স্ক মানুষদের সাহায্য করাই আমার কাজ। এখন বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? ভরসা পেয়ে মাসিমা যেন হাতে আকাশের চাঁদ পেলেন। বললেন, আজ 3 দিন ধরে ঘুরছি বাবা, এখনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট পেলাম না। ওদিকে দালালদের খপ্পরে পড়ে হাসপাতাল থেকে অনেক দূরে অনেক টাকা ভাড়ায় একটা বাজে হোটেল পেয়েছি। হাবুল বলল, আপনাদের সঙ্গে কেউ নেই? না বাবা, ছেলে বাইরে থাকে, আসার সময় নেই, টাকা পাঠিয়ে খালাস। হঠাৎ করেই মেসোমশাইয়ের রোগটা ধরা পড়ায় সোজা এখানেই নিয়ে চলে এলাম। হাবুল বলল, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মাসিমা, মেসোমশাইকে সুস্থ করে বাড়ি পাঠানোই আমার একমাত্র দায়িত্ব। আপনার কাগজপত্রগুলো দিন তো। বলে মাসিমার থেকে ফাইলটা নিয়ে গণেশের মূর্তিটাকে মনে মনে প্রণাম জানিয়ে হাবুল দৃঢ়তার সঙ্গে রিসেপশনে গিয়ে মেজাজ দেখিয়ে সব কথা বলল। রিসেপশনের কর্মীরা বাধ্য হয়ে মাসিমাদেরকে আগে ডাক্তারের কাছে পাঠালো। সঙ্গে হাবুলও ওদের সঙ্গেই গেল। মেজদার শাশুড়ির মতোই এনার ফার্স্ট স্টেজ ক্যান্সার, প্রায় 3 মাস কেমো নিতে হবে। হাবুলকে আগের বার ডাক্তারবাবুরা যেভাবে বুঝিয়েছিল, হাবুলও ঠিক সেইভাবে মাসিমাকে সবটা বুঝিয়ে দিল। ডাক্তারবাবুরাও খুব খুশি হলেন। ওনাদের বেশি কথা খরচ করতে হলো না। তাই এর পরের কাজটিও হাবুল ভেবে রেখেছিল। নিজে যে হোটেলে থাকে মাসিমাদেরকেও সেই হোটেলে নিয়ে গিয়ে শিফট করালো। আর অবশ্যই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিজের কমিশনটা নিতে ভুলল না। ভালো কাস্টমার, তাও আবার অনেকদিন থাকবেন বলে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে হাবু ভালো টাকাই আদায় করলো। ওকেও যখন নিয়ে এসেছিল ওই হোটেলের কর্মচারী, তখন তাকেও টাকা নিতে দেখেছিল হাবু এখন বুঝতে শুরু করেছে ভদ্রভাবে কিছুই হয় না।
সব জায়গায় মেজাজ দেখিয়ে নিজের কাজ হাসিল করতে হয়, কড়াই গন্ডায় বুঝে নিতে হয় নিজের অধিকার। যদিও মাসিমার কাছে কিছুই চায়নি হাবুল, সত্যি মনে প্রাণে ওদেরকে সাহায্য করতে চায় সে। জীবনের প্রথম ইনকাম 1000 টাকা। হাবু ভাবতেই পারছে না সত্যি সে নিজেই টাকাটা উপার্জন করেছে। বারে বারে উল্টে পাল্টে টাকাটা দেখতে লাগলো সে। সবাই বলে মুম্বাইয়ের বাতাসে টাকা ওড়ে, ধরার কায়দাটা রপ্ত করতে পারলেই বাজিমাত। মনে মনে কত স্বপ্ন দেখতে লাগলো হাবুল। সিদ্ধান্ত নিল এভাবেই তাকে লড়াই করতে হবে। সন্ধেবেলা মাসিমাদের খোঁজ নিতে গিয়েছিল হাবুল। মাসিমা জোর করে নিজেদের সঙ্গে ডিনার করিয়ে দিল তাকেও। আগামীকাল থেকে মেসোমশাইয়ের কেমো শুরু হবে। হাবুল নিজে দায়িত্ব নিল সব সে নিজেই করিয়ে দেবে। মাসিমা ভীষণ স্বস্তি পেয়েছেন হাবুলকে পাশে পেয়ে। যাবার সময় তিনি নিজে থেকে যেচে জিজ্ঞাসা করলেন, তোমার পার ডে ফিস কত বাবা? অদ্ভুত এক ঘোরের মতো লাগছে হাবুলের। সত্যি নাকি সে স্বপ্ন দেখছে? ঘোর কাটলে আবার সব মিথ্যে হয়ে যাবে না তো? প্রতিদিনের মতো আবার শুরু হবে না তো জীবনের সংগ্রাম? মনের মধ্যে চাপা উত্তেজনা চেপে রেখে হাবুল বলল, ওসব এখন থাক না মাসিমা, আগে মেসোমশাই সুস্থ হোক, তারপর ওসব দেখা যাবে। ওসব নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না। মাসিমা খুব খুশি, এরকম একজনকেই তাদের দরকার ছিল। রাতে বিছানায় শুয়ে হাবুলের আজ খুব সুন্দর ঘুম এলো। আগামী দিনের সুন্দর ছক কষতে কষতে হাবুল কখন ঘুমিয়ে পড়ল। এতদিন সে বেগার খেটেছে নিজের লোকের জন্য, এখন না হয় সেটাকেই সে তার প্রফেশন বানাবে। এতে অন্যায়ের তো কিছু নেই। অল্প কিছু পয়সার বিনিময়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো, এতে কোথায় অন্যায়? তাছাড়া স্বয়ং গণেশজি তাকে এই পথের সন্ধান দিয়েছেন। ঘুমের ঘোরেও গণেশের মূর্তিটিকে স্মরণ করল হাবু। পরের দিন থেকে শুরু হলো তার নতুন জীবন সংগ্রাম। মেসোমশাইকে কেমোর ঘরে পৌঁছে দিয়ে হাবুল ফিরে এলো ওয়েটিং রুমে। সেখানে বসে থাকা সকল মানুষের সঙ্গে যেচে আলাপ জমানোর চেষ্টা করতে লাগলো। বাইরে একদল দালাল ঘুরছে, আর ভেতরে হাবুলও এক ধরনের দালালির কাজ করতে লাগলো। হোটেলের জন্য, ডাক্তার দেখানোর জন্য, আর দায়িত্ব নিয়ে সেবা করার জন্য দালালি। হাবুল বুঝতে পেরেছে কনফিডেন্সটাই সাফল্যের মূল চাবিকাঠি। সে এখন দৃঢ়তার সঙ্গে হাসপাতালের আনাচে কানাচে অবাধ বিচরণ করে। এমনিতেই এত বড় হাসপাতালে কারোর সময়ই নেই, কেউ কিছু জিজ্ঞাসা করার সাহসই পায় না। তাছাড়া ডাক্তারবাবুদের সঙ্গে ইচ্ছে করেই সবার সামনে কথা বলতে বলতে যাতায়াত করে সে। যেচে ওনাদেরকে সাহায্য করতে যায়। মনের মাঝে প্রশ্ন জাগলেও ওরা এত সুবিধা পেয়ে কোনো প্রশ্ন করে না। তাছাড়া হাবুলের কনফিডেন্সের সামনে সবাই চুপ করে থাকে। প্রায় 20 দিন বাদে তিয়াশার সঙ্গে দেখা হলো হাবুলের। তিয়াশাই যেচে এসে কথা বলল। প্রথমে হাবুল এড়িয়ে যেতে চেয়েছিল, কারণ বেশি কথা বললে আবার কি জিজ্ঞাসা করে বসবে কে জানে। তবু তিয়াশা বলল, ডক্টর রেড্ডি রেফারেন্সে ঢুকেছেন শুনলাম। খুব ভালো, একটু আমার জন্য বলবেন ওনাকে। হাবুল মনে মনে বিস্মিত হলো, কিন্তু মুখে বলল, আপনার জন্য আবার কি বলবো? ওনার বিয়ের পোস্টটা যদি খালি থাকে, এই রিসেপশনে প্রচুর খাটনি। হাবুল মাথা নাড়ে, ঠিক আছে বলে দেখব। কিন্তু আপনি এতদিন কিসের ছুটিতে ছিলেন? বাবা খুব অসুস্থ। মুখ শুকনো করে তিয়াশা বলল। ও, এখন কেমন আছেন উনি? ভালো নেই, ওই মেডিসিনের ওপরেই বেঁচে থাকা, আর আমাকে নিয়ে চিন্তা করে করে বাবা শরীরটা খারাপ করে বসে আছে। মাঝপথে কথা থামিয়ে দিয়ে ব্যস্ত হাবুল বলল, ওকে, টেক কেয়ার, আসছি, পরে সব শুনবো বলে ব্যস্ততার অজুহাতে সরে পড়ল সে। তাছাড়া হাবুকে এখন সব সময় চোখ কান খোলা রাখতে হয়। ফালতু সেন্টিমেন্ট নিয়ে পড়ে থাকলে তার চলবে না। তার নিজের চরিত্রটাকেই হাবুলের এখন অদ্ভুত লাগছে। যে তিয়াশার জন্য এখানে আসা, যার খোঁজে এতদিন অপেক্ষা করে বসেছিল, আজ যখন মুখোমুখি দেখা হলো, হাবুল একটাও কথা বলল না। উল্টে তিয়াশাই তার সঙ্গে একান্তে দেখা করতে চাইল। আজ হাবুলের ফুলশয্যা। বিশেষ এই রাতে সে নিজের জীবন সঙ্গিনীকে তার জীবন সংগ্রামের সমস্ত কথাগুলি বলে দিল। কিভাবে তার ভরসাতে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল, কিভাবে প্রথম ইনকাম করতে শুরু করলো, ফিরে আসা অবহেলার জীবনের নানান খুঁটিনাটি গল্প করলো তার নববিবাহিতা বউয়ের সঙ্গে। হ্যাঁ, তিয়াশার সঙ্গে তার বিয়ে হয়েছে, তবে খুব ঘরোয়া ভাবেই হয়েছে বিয়ের অনুষ্ঠানটি। এও নিয়তি বলা যায়। অসুস্থ বাবা আর ঘরোয়া মায়ের একমাত্র মেয়ে তিয়াশা চক্রবর্তী। বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করে মেয়েকে যথেষ্ট শিক্ষিত করে স্বাবলম্বী করেছেন।
মুম্বাইয়ের মতো দামি জায়গাতে ছোট্ট মতো একটা মাথা গোঁজার ঠাঁইও করেছেন। তারপর একমাত্র মেয়ের জন্য মনে মনে একজন স্বজাতের সুপাত্র ঘর জামাই খুঁজছিলেন। তিয়াশা অবশ্য প্রথমে অন্য একটি মারাঠি ছেলেকে পছন্দ করেছিল, যদিও বাবা মায়ের পছন্দ ছিল না, কিন্তু মুখে আপত্তি করেননি ওনারা। অসুস্থ বাবা মার কাছে থাকতে চেয়ে তিয়াশা যখন ওকে ঘর জামাই থাকার কথা বলেছিল, তখন মুখের ওপরে পরিষ্কারভাবে না জানিয়েও সরে গেছিল। হয়তো ভালোবাসা টানটাও মজবুত ছিল না, তাই তিয়াশাও সহজেই তাকে ভুলে গেছিল। তারপর হাবুলের সঙ্গে আলাপ। এক জায়গায় কাজ করতে গিয়ে ধীরে ধীরে সে আলাপ গভীর হতে থাকে। তিয়াশা বেশ কয়েকবার হাবুলকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। ওর বাবা মায়েরও খুব পছন্দ হাবুলকে। ওরাও মেয়ের জন্য এরকমই একজন ছেলে মনে মনে খুঁজছিল। তবু ভদ্রতার খাতিরে ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চাইলে হাবুলের গলায় অভিমান ঝরে পড়ে। বলে, আমি আমার গার্জেন, যা বলার আমাকে বলতে পারেন মাসিমা। তারপর ওনারা তাদের মনের ইচ্ছেটা জানায় হাবুলকে। না করার মতো কোনো কারণই ছিল না হাবুলের, কারণ সে এখন ভালোভাবে একজনের দায়িত্ব নিতে সক্ষম। জীবনের উন্নতির পথে আর পেছন ফিরে তাকাতে হয়নি হাবুলকে। ভালো পরিষেবা পেতে আর চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি ব্যাপারে এখন হাসপাতালের কর্মীরাই হাবুলের দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়। কেউ আর জানার চেষ্টা করেনি যে হাবুলকে কে এই হাসপাতালে কাজে ঢুকিয়েছে। বেশ ভালোই ইনকাম করে সে। এখন সে 32 বছরের সফল একজন পুরুষ, আর তিয়াশা বছর 28-এর একজন যুবতী। শ্যামলা গায়ের রং হলেও তার মুখটা খুবই মিষ্টি। তাছাড়া সেও স্বাবলম্বী। দুজন মিলে ইনকাম করলে সংসার চালাতে কোনো কষ্টই হবে না। আর মুম্বাইয়ের মতো জায়গাতে হাবুলের একটা ভালো মাথা গোজারও ঠাঁই হলো, সঙ্গে মা বাবাকেও পেল। আর সে রাত্রে সব কথা শুনে তিয়াশার চোখ কপালে। এ বলে কি, তার ভরসাতেই বাড়িঘর সবকিছু ছেড়ে চলে এসেছিল, তবু এতদিন মুখ ফুটে একবারও তাকে বলেনি সে কথা। তিয়াশা হেসে বলে, কি ছেলে গো তুমি। একসঙ্গে দুজনেই হাসিতে ফেটে পড়ে। তারপর তারা দুজনে মিলে নতুন জীবনের স্বপ্নে ভাসতে থাকে। বাড়ি থেকে আসা প্রায় 1 বছর হতে চলল। দাদারা ইচ্ছে করলে তাকে খুঁজে বের করতে পারত। বৌদিকে তো মোটামুটি হিন্টস দেওয়া ছিল, হয়তো ওদের সেভাবে ইচ্ছেটাই হয়নি, তাই হাবুলু আর যোগাযোগ করেনি। চায় না ওদের সম্পত্তি, থাকুক ওরা সুখে। তবে বৌদি টাকাটা সে একদিন ঠিক সুদে আসলে ফেরত দিয়ে দেবে। সে চড়া সুদটাও হাবুলই স্থির করেছে, তাই এখনো সে সময়টা আসেনি। হাবুলকে যে এখনো লড়াই চালিয়ে যেতে হবে। একটু ভুল হলেই পা হড়কে যেতে পারে। নিজের পায়ের তলার মাটিটা আরো শক্ত করতে হবে, তারপরই সে সকলের সামনে আসবে। প্রায় 5 বছর পর বাড়ি ফিরল হাবুল। অনেক পরিবর্তন হয়ে গেছে শহর, পাড়া, বাড়ি সর্বত্রই। বর্দা মেজদা বাড়িটাকে দুটো ভাগ করে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। সামনের প্লটটাতে যেখানে এনজিওর জন্য বিল্ডিং হচ্ছিল, যেটা হাবুল যাবার সময় দেখে গেছিল, অথবা বলা যায় যেটার জন্য অভিমান করে হাবুল ঘর ছেড়েছিল, সেখানে একটা 5 তলা ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। এন্ট্রান্সে লেখা কল্পতরু অ্যাপার্টমেন্ট। অবাক হয়ে হাবুল ভাবল, এটা কি এনজিওর নাম? যাগ্গে, কি এসে যায়, ওটা ফ্ল্যাট না এনজিও তাতে। এখানকার কোনো বিষয়ে হাবুলের আর কিছুই জানার নেই। সারপ্রাইজ দেবে বলে কোনো খবর না দিয়ে এসেছিল ওরা, কিন্তু এখানে এসেও নিজেই যেন সারপ্রাইজড হয়ে গেল। কারণ বাড়িতে ঢোকার 2টো গেট, আর কোনটায় ঢুকবে সে বুঝে উঠতে পারছে না। এদিকে ভোরবেলা বলে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না। বাইরে নাম প্লেটও নেই। বাধ্য হয়ে চিৎকার করে বৌদিকে ডাকতে লাগলো। বাবার শুনে শুনে 2 বছরের পুচকেটাও বৌদি বৌদি করে চিৎকার করতে লাগলো। তিয়াশা কিছুতেই তার দুষ্টু ছেলেটাকে চুপ করাতে পারছে না। আশেপাশের ফ্ল্যাটের ব্যালকনিতে লোকজন এসে জড়ো হলো। ওরাই দেখিয়ে দিল বর্দা মানে সুবল মুখার্জির বাড়ির গেটটা। একবার নক করতেই বড় বৌদি দরজা খুলল। হাবুলের ডাকটা মনে হয় ওনার কানে গেছিল। তারপর এক পলক দেখে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে এক হই হই রই রই ব্যাপার। বৌদি নতুন বৌমাকে বরণ করেই ঘরে তুলল। তিয়াশাও আজ খুব খুশি। সব মেয়েরই স্বপ্ন থাকে শ্বশুর বাড়ি যাবার। আজ এতদিনে বুঝি তিয়াশার স্বপ্ন পূরণ হলো। একটু বেলা বাড়তেই হাবুলের বন্ধুরা হই হই করতে করতে এসে হাজির হলো। ওরা তো হাবুলকে চিনতেই পারছে না। চেহারার মধ্যে কত চেকনাই এসে গেছে। হাবুল এখন একজন পূর্ণ মানব। একজন পুরুষ জীবনে যা যা চায়, হাবুল এখন তার সবটাই পেয়েছে। তাই তো জীবনের পূর্ণতা তার চোখে মুখে ফুটে উঠেছে। হাবুলের যে বন্ধুরা এখনো সেভাবে স্বাবলম্বী হতে পারেনি, তারা হাবুলকে ধরেছে একটা কাজ জুটিয়ে দেওয়ার জন্য।
বাধ্য হয়ে মেজদা মেজ বৌদিও দেখা করতে এসেছে ওদের সঙ্গে। যদিও মেজদার কথা শুনে মনে হচ্ছে উনি বুঝিয়ে নিতে চাইছেন হাবুলের মতিগতি, কতদিন থাকবে, এখন কি করছে, এই সব জেরা করতেই ব্যস্ত। আর বরদা যেন উভয় সংকটে পড়েছেন। এতদিন বাদে ভাইকে এত ভালো অবস্থায় দেখে খুশি হলেও নিজেদের কৃতকর্মের জন্য ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছেন না, তাই ভাইকে একটু এড়িয়েই চলছেন। হাবুলও মেজদাকে হেয়ালি করে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। ও এখন কাউকে উত্তর দিতে বাধ্য নয়, ওরাও একটু চিন্তায় পড়ুক, হাবুলও মজা দেখবে। ঘর ভর্তি লোকের সামনেই হাবুল বড় বৌদিকে ডেকে পাঠালো। তারপর সকলের সামনেই একটা ডায়মন্ড নেকলেস বৌদিকে গিফট করলো। মেজ বৌদি লোভের চোখে চেয়ে রইল, ভাবলো তার জন্য বুঝি বেরোবে ওরকমই কিছু। কিন্তু হাবুল এখন খুব হিসেবি হয়ে গেছে, যার কাছে যেমন ব্যবহার পেয়েছিল তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে ও। তারপর সবাইকে শুনিয়ে শুনিয়ে বড় বৌদিকে বলল, তোমার ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই বড় বৌদি, তবু তোমার একটা ঋণ শোধ করতেই আমি এসেছি। তোমাদের ভয় পাবার কিছু নেই, আমার পৈতৃক সম্পত্তির অধিকার আমি তোমাদেরকে দান করে দিলাম। ঈশ্বর করুন আমাকে বা আমার ছেলেকে যেন কোনোদিন দাবি করতে আসতে না হয়। হাবুলের বন্ধুরা হই হই করে উঠল, বলল, এ কেমন কথা বলছিস, তোর ভাগেরটা নিবি না কেন? পাড়ার লোকজনের সামনে এ কথা বলায় বরদার মনে হয় আত্মসম্মানে লাগলো। বললেন, তোর ভাগেরটা আমরা নেব কেন? তুই তো নিজের ইচ্ছেতেই কাউকে কিছু না বলে বাড়ি ছেড়েছিলি। নিজেদের কাজকর্ম ফেলে কোথায় খুঁজে বেড়াতাম তোকে বলতো? হাবুলের গলাতে অভিমান ঝরে পড়ে, গলাটা ভারী হয়ে আসে। আগে যে দাদাদের সামনে আসতে সংকোচ বোধ করত, এখন ঘর ভর্তি লোকের সামনে দাদাদের চোখে চোখ রেখে বলল, খোঁজার চেষ্টাও তো করনি তোমরা, বেঁচে পড়েছিলে তাই তো ভেবেছিলে। যাক, একটা বেকার ছেলের দায়িত্ব ঘাড় থেকে নামলো। মাঝপথে থামিয়ে দিয়ে বড় বৌদি বলল, বাদ দাও না তোমরা এসব আলোচনা। এতদিন বাদে ঘরের ছেলে ঘরে ফিরল, তাও সাথে আবার ওই বউ ছেলে নিয়ে। আজ কত আনন্দের দিন বলো তো। হাবুলের বন্ধুদের উদ্দেশ্যে বৌদি বলল, দুপুরে সবাই এখানেই খেয়ে যাবে। তারপর হাবুলের দিকে ফিরে বলল, আমি থাকতে কেউ তোমাকে ঠকাবে না হাবু, তোমার ভাগ তুমি ঠিকই পাবে। আমি ভাগ নিতে আসিনি বৌদি, আমার নিজের বাড়ি থেকে আমি আসতে পারি না। তাছাড়া একটা হিসেব মেটানোর ছিল, তাই বাধ্য হয়ে এলাম। তবে কালই আমাদের মুম্বাইয়ে ফিরে যেতে হবে, দুজনেই ব্যস্ত আমরা। তাছাড়া তিয়ার বাবা মা দুজনেই খুব অসুস্থ। ওদিকে মেজদা আর মেজ বৌদি মুখ কালো করে বসেছিল। মেজদা বলল, তুই মুম্বাইয়ে কি কাজ করছিস? এতদিন যখন খোঁজ নেবার প্রয়োজন মনে করনি, তাহলে আজ আর শুনে কি করবে মেজদা? আমরা ভালো আছি, এটাই হলো শেষ কথা। বড় বৌদি বলল, অনেক কথা হয়েছে, চলো সবাই জল খাবার খাবে, চলো। আমি মান্দাকে সবার জন্য লুচি আর সাদা আলুর তরকারি বানাতে বলেছি। চল মেজো, একটু সবাইকে সার্ভ করে দিবি। ছোট, তুইও আয়। তিয়াশা তাড়াতাড়ি ওর জায়েদের পেছন পেছন রান্নাঘরের দিকে গেল। আনন্দের সময়টা ক্ষণিকের, তাই হই হুল্লোড়ে কিভাবে যে দুটো দিন পেরিয়ে গেল। পরের দিন সন্ধেবেলা ওরা সবার থেকে বিদায় নিয়ে রাতের ট্রেনে চড়ল। ট্রেন ছাড়তেই তিয়াশা হাবুলকে বলল, তোমাকে না জানিয়ে আমি একটা অন্যায় করে ফেলেছি, তুমি বকবে না তো? হাবুল বলল, কি? নিজের ব্যাগ থেকে একটা চাবির থোকা বের করে হাবুলের হাতে দিল। তারপর বলল, এটা আমাদের ফ্ল্যাটের চাবি। তোমার বড় বৌদি আসার সময় তোমার মাথার দিব্যি দিয়ে জোর করে আমাকে ধরিয়ে দিল, বলল এটা নাকি ওনাদের আশীর্বাদ। আমি কিছুতেই না করতে পারলাম না। ওখানে নাকি এনজিও হবার কথা ছিল, কিন্তু কোনো একটা ঝামেলাতে সেটা হয়নি, তাই প্রমোটারকে দিয়ে ওখানে ফ্ল্যাট হয়েছে। আর তোমরা 3 ভাই 3টে ফ্ল্যাট পেয়েছো, তোমার জন্যই এই ফ্ল্যাটটা রাখা ছিল। হাবুল চুপ করে থাকে। তিয়াশা বলে, আর অভিমান করে থেকো না হাবি। নিজের লোকের সঙ্গে অভিমান করে থাকলে নিজেদেরই কষ্ট পেতে হয়। তাছাড়া তুমি তো পেরেছো, ওদেরকে দেখিয়ে দিয়েছো। ওনাদের সাহায্য ছাড়াই তুমি জীবন যুদ্ধে জয়ী হয়েছো। এই চাবিটা থাক, যদি কখনো আপনজনের কাছে ফিরতে ইচ্ছে হয় তখন কাজে দেবে। হ্যাঁ তিয়াশা, তুমি ঠিকই বলেছো। আজ আমার মনটা খুব হালকা লাগছে। তুমি পাশে না থাকলে এতটা পথ কখনোই এগোতে পারতাম না আমি। সারাদিন জেঠুদের সঙ্গে দুষ্টুমি করে ক্লান্ত বাবু ট্রেনে উঠেই কখন ঘুমিয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে হাবুলের কাঁধে মাথাটা রেখে তিয়াশা বলে, ট্রেনের গতি বাড়তে থাকে।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।